পিকটালিক প্রজেক্ট সায়েন্স কমিক্স নিয়ে কাজ করে, আমরাও কার্টুন কমিক্স নিয়ে কাজ করি। তাই ভাবলাম পিকটালিকের সঙ্গে বিজ্ঞান নিয়ে কিছু কাজ করা যেতে পারে। বিজ্ঞান আসলে সবার জন্য, সবার কাছে বিজ্ঞানকে কত সহজে পৌঁছানো যায় তাই নিয়ে আমাদের এই আয়োজন। সবাইকে শুভেচ্ছা। আমরা এটা আসলে আমাদের সায়েন্স ক্যাম্প অনুষ্ঠানের প্রথম পর্ব। আমরা বলতে এটা উন্মাদ ম্যাগাজিন, যেটার নাম আমরা অনেকেই জানি, এবং প্রজেক্ট পিকটালিক আমাদের আরেকটা প্রতিষ্ঠান। আমরা একসাথে একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা একটা সবার মধ্যে বলতে আমরা একেবারেই বিজ্ঞানের ছাত্র শিক্ষক ছাড়াও অন্যান্য যারা আছেন সবার মধ্যে একটা বিজ্ঞানের আলোচনা শুরু করার চেষ্টা করছি। সেটার একটা ধাপ বলা যায় এটাকে। তো এই বক্তৃতার টপিকটা নির্দিষ্ট কিছু না, আমরা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে হয়তো বিভিন্ন পর্বে আলোচনা করব। পাশাপাশি আমরা জোর দেব সায়েন্স কমিউনিকেশনের উপরে। সব মিলে আমাদের এই পুরো উদ্যোগের উদ্দেশ্য থাকবে যাতে আমরা বিজ্ঞানকে শুধুমাত্র একটা পাঠ্যপুস্তকের বিষয় হিসেবে না নিয়ে এটাকে আমরা আমাদের জীবনের আলোচনার একটা টপিকে নিয়ে আসতে পারি। তো আশা করি ভালো লাগবে। এটাই আমাদের প্রথম পর্ব। একটা বিশেষ মুহূর্তে ওর মহাবিশ্বের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 14 বিলিয়ন বছর আগে, যেটাকে বিগ ব্যাং মোমেন্ট বলা হয়। বিগ ব্যাং নামে তেমন কোনো তাৎপর্য নেই, ওই মুহূর্তে এটা হচ্ছে। এবং এটা আমাদের আজকের অবজারভেশন থেকে, আজকের গবেষণা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা একটা মুহূর্তে সৃষ্টি, এবং সেই মুহূর্ত থেকে এটা ক্রমাগত বড় হচ্ছে। এখন হচ্ছে মহাবিশ্ব বড় হওয়া শুরু হয়েছে একটা বিন্দু আকারে, একেবারে বিন্দু, রিয়েলি অত্যন্ত ঘন, অত্যন্ত হট, ড্যান্স, সেটা ক্রমাগত বড় হয়েছে একটা এক্সপ্লোশনের মতো। কোথা থেকে আসলো? ফ্রম নাথিং। নাথিং মানে আমরা অনেক সময় নাথিং বলতে বুঝি মহাশূন্য। মহাশূন্য না, শূন্য বলে তো একটা স্পেস আছে, স্পেসও কোনো কাল নাই, স্থান নাই, মানে সর্বভাবে এটা নাথিং। নাথিং, সেই নাথিং থেকে একটা মহাবিশ্ব, বিন্দুবৎ মহাবিশ্ব, সেটা বড় হয়ে আজকে 14 বিলিয়ন বছর পর তার কিনারা থেকে আলো আসতেও লাগে 14 বিলিয়ন বছর চেয়ে অনেক বেশি। এত বড় আলো এত গতিতে আসে, আলো এটা বিশাল হয়ে গেছে। আজকে আমরা তার সেই ইতিহাসে, সেই মহা ইতিহাসে কোনো জিনিস যেটাতে আমাদের ইন্টারেস্ট বেশি, যেমন আমাদের তারা, কারণ আমাদের তারাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমরা সবাই তারা জাত, নক্ষত্র জাত, যে তারা সবকিছুই আমাদের দেহে আছে, আমরা এসেছি তারার থেকে। কাজেই তারার জন্ম, সেই সঙ্গে আমাদের পৃথিবীর জন্য, এবং পৃথিবীটা আমাদের জন্য তৈরি হওয়া, মানুষ আসতে পারার মতো সেই কাহিনী পৃথিবীর মধ্যে দেখব। পৃথিবী এবং প্রাণ, এই যে মহাবিশ্বের থেকে একটা শাখা, আমরা এক সাইডে এসে পৃথিবীর মধ্যে প্রাণ কেন আসলো, আমরা কেন আসলাম, কিভাবে আসলাম, এবং এসেছি বলে আজকে এই বড় জিনিসটা নিয়ে আমরা টান দিতে পারছি, চিন্তা করতে পারছি। নইলে তো এই চিন্তা আর কেউ করতো কিনা বা করে কিনা জানি না। আমরা মানুষ, আমরা নিজেদের নিয়ে চিন্তা করি এবং আমাদের পুরো মহাবিশ্ব নিয়ে চিন্তা করি। তো এই বড় প্রশ্নগুলো কিন্তু আজ না, বহু হাজার বছর আগেই মানুষের মধ্যে এসেছে। কারণ মানুষ বাইরে গিয়ে আকাশ কেমন দেখেছে, ওই নানান জিনিস দেখেছে, তার কাছে এটা অদ্ভুত লেগেছে। খুব একটা যে বুঝেছে তার মানে, কিন্তু সেগুলোকে কাজে লাগিয়েছে, এবং এটা যে একটা স্বর্গীয় জিনিস বুঝতেছে। ভেরি হ্যাভেনলি, ভেরি, মানে তার এর থেকে অনেক দূরে সূর্য, চাঁদ, গ্রহ, সে থেকে আধুনিক কালে এসেও আমরা এই অভ্যাস আমাদের রয়ে গেছে। আমরা আকাশকে বুঝে নিয়েছি, এবং আকাশকে বুঝে নিয়ে ওখানে যেগুলো জিনিস দেখতে পাচ্ছি, নর্মালি দেখলে কিছু, কালকে একটা প্রশ্ন হচ্ছিল যে তারা আমরা ছুটে যেতে দেখি,
তারা বলেছে কিন্তু তারা, তার মানে যে ছুটে যেতে দেখেছি তাকে আমি তারা বলেছি, কিন্তু যে ছুটে গেছে সে কিন্তু সেটা আসলে একটা উল্কা, এবং সেটা আমাদের থেকে 2-3 মাইলের উপরে বেশি না। কারণ উল্কা মানে একটা ঢেলের মতো জিনিস, সেটা বাতাসে ঢোকার সময় ফুস করে জলে বাতাসের ঘর্ষণে ওটাকে দেখে আমি তারা মনে করছি। আর অতীতের মানুষ কিন্তু এই যে যেগুলো কেউ হয়তো ভাবছে একটু উপরে গেলে হয়তো তারা পাওয়া যাবে, সেটা যে কত দূরে তার কোনো আইডিয়া তার ছিল না, ওটা সেটা বুঝতেই কয়েক হাজার বছর চলে গেছে, যেগুলো আসলে খুব দূরে। চাঁদ আর সূর্য প্রায় একই সাইজের, এবং প্রথম দিকে আমরা মনেও করতাম যে একই সাইজের জিনিস, পরে বুঝেছি কোথায় চাঁদ আর কোথায় সূর্য। চাঁদ অনেক কাছে, সূর্য অনেক দূরে। একই সাইজের মনে হয় কেন? দূরত্ব বেশি বলে বড়টাকে একটু ছোট করে দিচ্ছে। এটা পরে বুঝতে পেরেছি। আমি দু একটা জিনিস এখানে গতকালের ইয়ের থেকে বলবো, কেউ যেন এই আলোচনাটাকে ম্যাজিক মনে না, অথবা গল্প বলা মনে না। প্রত্যেকটা জিনিস থেকে থেকে খুবই সূক্ষ্ম পরিমাপ দিয়ে এস্টাবলিশড। যেমন এই যে বললাম 2 মাইল দূরে না 1400 কোটি বছর আলোকবর্ষ দূরে, দেখতে তার কি মনে হয়? 2 মাইল দূরেরটা যেরকম মনে হয় 1400 কোটি আলোকবর্ষটা দেখে মনে হয়, তাহলে বুঝবো কি? তার মানে দূরত্বটা মাপতে হয়েছে। এটা কোনো খেলাধুলার ব্যাপার নয়, দূরত্ব মাপা এবং তাতে বিশ্বাস করতে পারা যে এটাই দূরত্ব। আর সেটা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক না, সব গোলমাল হয়ে যাবে। আমি এটার একটা মানে উদাহরণস্বরূপ যদি বলি হয়তো ভালো লাগবে, যে এক একটা জিনিস স্টাবলিশ করতে আমাদের কত কষ্ট হয়েছে, মানে আমাদের বিজ্ঞানীদের, আমি তারপরে তো যেমন আমরা দূরের একটা জিনিস কত দূরে হচ্ছে, দূরে গাছটা আছে কত দূরে কি করে বুঝি? চোখে দেখলে আমরা বলবো যে হ্যাঁ অনেক দূরে, এই বলতে পারবো। অনেক দূরে মানে কত দূরে এটা বলতে পারবো। এটা পারবে সার্ভেয়াররা, রাস্তা সার্ভে করে তারা পারবে। তারা দেখবেন একটা যন্ত্র নিয়ে কাজ করে এরকম এতটুকু লম্বা, এটাকে বলে থিওডোলাইট। ওই এদিক থেকে এদিকে চোখ লাগাই দেখা যায়, এদিকে চোখ লাগাই দেখা যায়, দেখছেন তো রাস্তা দিয়ে এইদিকে ওই গাছটাকে একবার এদিক থেকে দেখবে, একবার এদিক থেকে দেখবে, দেখলে হবে কি গাছটা মনে হবে সরে গেছে। তুমি জায়গা থেকে দেখলে মনে হবে যে একটু সরে গেছে, অ্যাঙ্গেল সৃষ্টি করেছে। এই থিওডোলাইটের ব্যবস্থা আছে এইটুকু সরার জন্য কতখানি সরছে, যত দূরে হবে তত এটা কম সরবে, অ্যাঙ্গেলটা ছোট হবে। আর যত কাছে হবে এটা যদি এইখানে হয় দেখা যাবে এখানে দেখলে মনে হবে এইখানে, আর এখানে দেখলে মনে হবে এখানে। তারপরে অ্যাঙ্গেলটা ম্যাপে আমি বুঝতে পারি গাছটা কত দূরে আছে। আর এই যে দেখা, এই দেখার দূরত্বটা যদি আমি বাড়াই তাহলে আমি আরো দূরের জিনিস পাবো, আরো বাড়াই আরো দূরের জিনিস পাবো। এইভাবে পৃথিবী এক মাথায় একবার দেখে আরেক মাথায় একবার দেখে তারা একটা তারা দূরত্ব বের করার চেষ্টা করলে, চাঁদের দূরত্ব কিন্তু এইভাবে বের করা যায়। চাঁদের আপনি নিজেও পাবেন, ধরেন একবারে চোখ দিয়ে যদি চাঁদকে দেখেন, আবার এটা বন্ধ করে ওই চোখ দিয়ে যদি দেখেন দেখবেন যে তার একটু সরে গেছে। সরার কোনটা মাপলেই তার দূরত্ব, চাঁদ খুব কাছে, সেটা এই দূরত্বটা মাপা যায়, তারার ক্ষেত্রে মাপা যায় না, কারণ এই কোনটা এত ছোট এটাকে প্যারালাক্স বলে। শেষে দেখা যাচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত কোণ হয়, আমি জানি না 1 সেকেন্ড বুঝছেন কিনা। 1 ডিগ্রি তো অতি ছোট, তার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট, তার 60 ভাগের 1 ভাগ হলো 1 সেকেন্ড, মানে কত ছোট কোণ। তো এই 1 সেকেন্ড কোণ পর্যন্ত মাপলেও তারাটা পাওয়া যায়। তারপরে এইভাবে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সূক্ষ্ম যন্ত্র দিয়ে আমরা কাছের তারার ডিস্টেন্সটা বের করতে পেরেছি। এখন কাছের তারার ডিস্টেন্স যদি বের করতে পারি, সেটার বরাদ দিয়ে আমরা আরো দূরের তারা করতে পারি। কারণ এক গোষ্ঠীর তারা একরকম, মানে একই উজ্জ্বলতা হয়। দুইটা একই গোষ্ঠীর তারা, একটা উজ্জ্বল একটা অনুজ্জ্বল,
তাহলে কি বুঝবো? একই বস্তু তারা তারা কিন্তু সমান উজ্জ্বলতা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা উজ্জ্বল আর একটা উজ্জ্বল না। তাহলে কি বুঝবো? যে একটা দূরে আছে, একটা কাছে আছে। কাজেই আমি যদি কাছেরটা জানি, ওইটা দিয়ে কিন্তু আমি দূরত্বটা মাপতে করতে পারি। কারণ উজ্জ্বলতা মাপার ব্যবস্থা আমাদের ফটোগ্রাফি করে উজ্জ্বলতা মাপা যায়। ডেনসিটি অফ ফটোগ্রাফ, ওখান থেকে উজ্জ্বলতাটা মাপতে পারি। এইভাবে যেমন আর একটা উদাহরণ দিয়ে শুরু, এই কালকে বলেছিলাম এই সুপারনোভা ফেটে যায়, তারা ফেটে যায়, তারা ফাটলে খুব উজ্জ্বল হয়ে ওঠে। দেখা গেছে থিওরিতে বলে সমস্ত সুপারনোভার কিন্তু যখন সে জ্বলে তখন তার একই উজ্জ্বলতা, উজ্জ্বলতাটা একই, এবং সেটা আমরা জানি। এবং সেই উজ্জ্বলতা যদি আমি না দেখি, আমি বুঝবো যে এটা অনেক দূরে, এবং কত উজ্জ্বলতা কমেছে সেখান দিয়ে আমি বুঝবো এটা কত লক্ষ, কত কোটি, কত মাইল দূরে আছে। এইভাবে কিন্তু আমাদের শত শত বছর লেগেছে এই জিনিসগুলোর দূরত্ব মাপতে। রাস্তা সহজ না। আমরা বলার সময় বলে ফেললাম এই দূরত্বে এই হয়, ওই এটা হয়, এটা হয়, কিন্তু তা না। এগুলো খুব প্রিসাইজলি মাপা হয়েছে, সন্দেহ করার কোনো কারণ নাই। সেভাবেই আমরা জানতে পেরেছি যে মহাবিশ্বটা বড় হয়ে যাচ্ছে। এটা আর একটা বিষয়, এটাও গতকালের এই যে আমরা গতকাল বললাম যে মহাবিশ্বের জন্মের পরে এই হলো এনার্জি আর ম্যাটার আলাদা হয়ে গেল, এনার্জি আর ম্যাটার আলাদা হয়ে গেল। তারপর এরপরে গ্রহে তারার জন্ম হলো, তারা বৃদ্ধ হলো, তারা বৃদ্ধ হয়ে সুপারনোভা হিসাবে তারা ফেটে গেল। তারপর তার ভাঙা টুকরাগুলো দিয়ে আবার অন্য তারা তৈরি হলো। এগুলো বলেছি, এগুলো আমরা আলোচনাও করেছি। কেন জানলাম? এগুলো ঘটেছে বিলিয়ন বছর আগে, বহু বিলিয়ন বছর আগে। জানলাম এটা একটা বড় প্রশ্ন। অনেক কিছু সম্বন্ধে আমরা বলছি যেগুলো আমাদের কিভাবে জানলাম, অতীতের কথা। কালকে আমরা আরেকটা জিনিস বলেছি যে চাঁদের জন্ম, একদম ডিটেইলস বলছি। চাঁদ এখানে একজন এসে ধাক্কা মারবে, একজন মানে আরেকটা গ্রহ এসে ধাক্কা মেরে পৃথিবীকে গলায় ফেলবে, গলিত হয়ে গেল, সে লিকুইড হয়ে গেল। সেই লিকুইড আর যে আসছে তার লিকুইডের আমাদের লিকুইড মিলে এটা ছিটকে বাইরে চলে গেল, ওটা চাঁদ। আমরা কি ছিলাম কি করে জানবো? এবং এগুলো তো বিজ্ঞানীদের এত ভরসা যে ঠিক যা যা তারা প্রেডিক্ট করেছে তাই হয়েছে। এটা একটু আমরা বলি, এটাকে বলে, আপনার নাম শুনেছেন কম্পিউটার সিমুলেশন অথবা ম্যাথমেটিক্যাল মডেলিং। আসলে আমরা কম্পিউটারের উপরে পুরো ঘটনাটা ঘটাইছি, নিজে নিজে ঘটাইছি কম্পিউটার। এটা কিরকম? আমাদের ধরেন এই অ্যাস্ট্রোনমির যত ফর্মুলা আছে, ফিজিক্সের যত ফর্মুলা আছে, কি হলে কি হবে আমরা জানি। একটা মোশন হলে কি হবে, ধাক্কা লাগলে কি হবে, ধাক্কা লাগলে কিভাবে ছিটকায় যাবে, এগুলো আমাদের জানা আছে। ফিজিক্সে এই ক্লাস 5 থেকে যে ফিজিক্স পড়তেছি ওইখানে এগুলো আছে। কাজেই সেগুলো আমরা অ্যাপ্লাই করে একটা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছি, জটিল সফটওয়্যার, কিন্তু শুধু ফিজিক্সের বা অ্যাস্ট্রোনমির নিয়ম কানুনগুলো, ম্যাথমেটিক্যাল লগুলোকে আমরা অ্যাপ্লাই করেছি। করে আমরা কম্পিউটারকে এটা সিমুলেট করতে দিয়েছি ওইভাবে একটা মডেল, ম্যাথমেটিক্যাল মডেল। এবং আমরা তারপর কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চাপতে দেওয়া কিভাবে হচ্ছে, ধাক্কাটা লাগলো, ধাক্কা লাগলে সে কোন দিকে যাবে, এটা কত গরম হবে, গরম হলে গলে যাবে কিনা, বলে কি হবে। আমরা শুধু ফ্যাক্টস এন্ড ফিগারগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, চাপ কত দূরে, কত সফট, কত সাইজ তার, এগুলো দিয়ে দিয়েছি, আর ফর্মুলা দিয়ে দিয়েছি। ফলে কম্পিউটার এখন প্রেডিক্ট করছে, মুভির মতো বলে যাচ্ছে যে এই হলো। প্লেন যেরকম সিমুলেট করে, পাইলট কোথাও যাচ্ছে না, সে এখানে বসে আছে, কিন্তু সে কম্পিউটারকে বলছে যে আমরা রওনা হলাম, আরেকটা প্লেন এসে ধাক্কা দেবো। এখন আমি কি করবো, কি করা হচ্ছে? এবং সত্যি সত্যি ধাক্কা লাগে, তার গায়ে ধাক্কা লাগে। মানে ওই ফর্মুলা দেওয়া আছে, ধাক্কার ফর্মুলা দেওয়া আছে, কি হবে, ছাটরে লাগবে, বা একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, পাইলট কি করবে? তো পাইলট ওই ইঞ্জিনটা বন্ধ করে সে অ্যাকশন গুলো নেবে, নিয়ে দেখা যাবে কম্পিউটার বলতে তুমি ডেড, তোমার প্লেন পড়ে গেছে।
এবং প্লেন পড়ে যে ঝাঁকুনি হবে, ইয়ে হবে, সব হবে, সে অনুভব করবে। তো কম্পিউটার কিন্তু রিয়ালিটিকে সৃষ্টি করতে পারে, ভার্চুয়াল রিয়ালিটি সৃষ্টি করতে পারে। চাঁদের জন্ম কিন্তু কম্পিউটার সৃষ্টি করেছে, সেখান থেকে আমরা পেয়েছি। আচ্ছা, এই মডেলটা কারেক্ট কিনা আমি বুঝবো কি করে? এটা তো গাজাপুরি একটা মডেল, সম্পূর্ণ ভুল একটা জিনিস। এটা আমি বুঝবো এই চাঁদের ব্যাপারে আমি এটা টেস্ট করতে পারবো না, কিন্তু এই মডেল ব্যবহার করে এমন একটা জিনিস আমি করবো যেটা অলরেডি আমি জানি, জানা জিনিসকে টেস্ট করবো। সে জানা জিনিস যদি সে কারেক্ট দেয়, তাহলে বলবো যে মডেল ঠিক আছে, মডেল ঠিক আছে। এই যে আমরা বলছি ক্লাইমেট চেঞ্জে আগামী 100 বছরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ জমি চলে যাবে, এটা কম্পিউটার আমাদের বলে দিচ্ছে। 75 বছর আমরা অপেক্ষা করতে পারবো না, কিন্তু গতকাল কি হয়েছে সেটা তো আমাদের জানা আছে, সেটা দিয়ে আমরা মডেলটাকে টেস্ট করে নেব। যাক, এটা বলার উদ্দেশ্য ছিল যে যাতে কোনো অবিশ্বাস না জন্মে যে এই আপনি কেমন করে জানেন বা এরাও বা কেমন করে জানে যে মহাবিশ্বের জন্ম এভাবে হয়েছিল, চাঁদের জন্ম এভাবে হয়েছিল, সেটা কেমন করে জানে। এর অনেকটাই কিন্তু ওই ম্যাথমেটিক্যাল মডেলিং থেকে আসছে। ম্যাথমেটিক্যাল মডেলিং আর ম্যাথমেটিক্যাল মডেলিং গুলো এত অ্যাকুরেটলি করা, এগুলো ইউজুয়ালি রং ডিসিশন দেয় না, ইউজুয়ালি। কাজে এই যে জানার ব্যাপারগুলো, যে কিভাবে আমরা টেস্ট করি একটা থিওরি, আর আমি গতকাল যেটা বলেছিলাম যে থিওরির জন্ম কিন্তু আমাদের মস্তিষ্কে, এই যে বিগ ব্যাং, এটা কিন্তু ভেবে করেছে মানুষ। এখন না হয় অনেক কিছু জানি, যে ইয়ে তো জানা, গ্রিক আমলে তো 3000 বছর আগে তো জানতো না, তখনও তারা এই জাতীয় থিওরি দিয়েছে। তার মানে বেশিরভাগ সাইন্টিফিক থিওরি যেগুলো, সেগুলোর জন্ম কিন্তু মানুষের মাথায়, পরে তারা টেস্ট করে, টেস্টে না জিতলে ওটা ফেলে দেয়, আর টেস্টে যদি টিকে যায় তো আমি বলছিলাম না এইভাবে হয়। কাজেই সায়েন্টিস্টের কাজ হলো আন্দাজ করা, ভালো আন্দাজ করা। যে যত ভালো সায়েন্টিস্ট সে তত ভালো আন্দাজ করতে পারে এবং সেটা সেভাবে টেস্ট করতে পারে। আর এই মহাবিশ্বের ব্যাপারে আমরা তাহলে কনসেন্ট্রেট করি বিফোর আমি আপনাদেরকে জয়েন করতে দেবো, বা এর মধ্যেও যদি আপনারা মনে করেন যে এই বিষয়ে আমার কৌতূহলটা বেশি, আমি একটু বলতে পারেন, কিন্তু পরে আরো ভালো করে বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা বেশি ইন্টারেস্টেড হলাম আমরা আসলাম, আমরা আসার একটা বড় ক্রাইটেরিয়ান ছিল তারার জন্য, কারণ আমরা নক্ষত্র জাতক বলেছি, তারা দেহে যা আছে আমাদের দেহে তাই আছে। তো এবং আজকে আমাদের যে ম্যাটেরিয়াল, এই যে স্কুলে আমরা কেমিস্ট্রিতে পড়েছি 92টা মৌল আছে, হাইড্রোজেন থেকে শুরু করে ইউরেনিয়াম পর্যন্ত, সবই কিন্তু তারার মধ্যে আছে। তাদের জন্ম সৃষ্টি হয়েছে তারা, এর আগে এগুলো ছিল না। কিভাবে হয়েছে? সেটা হচ্ছে তারার এনার্জি আসে তো কিভাবে জানেন? নিউক্লিয়ার বোমের মধ্যে হাইড্রোজেন বোমা যেভাবে এনার্জি হয়, তারার এনার্জি তো, সূর্যের এনার্জি তো সেভাবে, ওর মধ্যে হাইড্রোজেন বোমা ফুটতেছে, তাতে কি হচ্ছে? হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হচ্ছে আর এনার্জি তৈরি হচ্ছে। তো সেই এনার্জি আমরা পাচ্ছি কিছুটা, কিন্তু তারাটা জন্ম নিল কি? কারণ মহাবিশ্বের জন্মের পর ঝিরঝিরে হাইড্রোজেন ছাড়া কিছু ছিল না, পাতলা হাইড্রোজেন, পাতলা হিলিয়াম, মানে একেবারে ধবধবের মধ্যে না, এটাই বিস্তৃত হয়েছে, হাইড্রোজেন ছাড়া কিছু ছিল না, গ্যাস। তাহলে বাকি জিনিসগুলো কি করে আসলো? বাকি জিনিসগুলো আসলো ওই যে বললাম হাইড্রোজেন বোমা তারার ভিতরে। তাহলে হাইড্রোজেন বোমায় হাইড্রোজেন থেকে হয় হিলিয়াম, হিলিয়াম হাইড্রোজেন যখন ফুরাই যাবে তখন হিলিয়ামটাই তখন হিলিয়াম বোমা হবে, হাইড্রোজেন বোমা থাকবে তখন হিলিয়াম বোমা। হিলিয়াম বোমায় কি হবে? হিলিয়াম রিঅ্যাক্ট করে কার্বনের জন্য হবে, কার্বন রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়ামের জন্য, ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করে আরেকটার জন্য হবে। এইভাবে পর্যায়ক্রমে সবগুলোর জন্য তারার ভেতরে একদম সেন্টারে
এবং তারাতে আছে বলে সেগুলো আমরা পেয়েছি। তারার মধ্যে এগুলো জন্ম। কাজে তারা গুরুত্বপূর্ণ আমাদের জন্মের জন্য তারাকে আসতেই হতো, বিশেষ করে আমাদের তারা সূর্য। তো সূর্যের জন্ম আর অন্য তারার জন্ম একইভাবে। তারার জন্মের উপর আমরা এবং সেই সঙ্গে তারার যদি গ্রহ থাকে, গ্রহের জন্ম, তাহলে আমরা পৃথিবীর জন্মটা দেখতে পারি। এটাও একটা থিওরি এবং এটাও কম্পিউটার সাইমুলেটেড থিওরি এবং এটাও প্রমাণ হয়েছে যে এটাই জন্ম কাহিনী, অন্য কোনো জন্ম কাহিনী নেই, এটাই জন্ম কাহিনী। সেটা কি? সেটা হলো ওই ঝিরঝিরে হাইড্রোজেন বা যা যা ছিল এর মধ্যে আগের তারাগুলো ফেটে ফেটে আরো জিনিসগুলো এসেছিল, তাও খুব পাতলা। কোনো কোনো জায়গায় সেই পাতলা জিনিসগুলো একটু ঘন ছিল। ঘন থাকাতে মাধ্যাকর্ষণে সেগুলো আরো ঘন হয়েছে, আরো ঘন হয়েছে, যত দিন গেছে আরো ঘন। মাধ্যাকর্ষণটা হলো অনেকটা ওই ইয়ের মতো, আমাদের স্নোবলের মতো। একবার যদি শুরু হয়ে যায়, সে আরো কাছে চলে গেল, তাহলে আরো বাড়লো, আরো কাছে গেল, আরো বাড়লো, আরো কাছে গেল, আরো বাড়লো। তার মানে এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো এটা কিন্তু বেড়ে যায়। তো তারা যেমন ঘন হতে আরম্ভ করলো, এই ঘন হতে 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 একেবারে যত ঘন হচ্ছে গরম হচ্ছে, যত ঘন হচ্ছে গরম হচ্ছে, এবং যখন অসম্ভব গরম হয়ে গেল কেন্দ্রে, তখন এটা চলে টেম্পারেচার চলে, তখন একটা তারার জন্ম হলো। কিন্তু মজার ব্যাপার হলো এটাও একদম ডাইরেক্টলি ফিজিক্সের একটা জিনিস। হাই স্কুলে পড়তে হয় যে কোনো মোশন যদি থাকে, কোনো ভরবেগ, সেই ভরবেগ কিন্তু কখনো যায় না, ওটা সবসময় থাকে। কাজেই ওই যে বিগ ব্যাং এর সময় একটা মোশন সৃষ্টি হয়েছে, এই যে পুরো জিনিস, সেই মোশনটা কিন্তু চিরকাল সেই তখন থেকে সেই মোশনটা আছে আমাদের সঙ্গে। এবং তারা যখন জন্ম হচ্ছে ওই জিনিসগুলো কিন্তু সেই মোশনে ঘুরছে। তার মানে সূর্য, আমরা তারাতে যেমন সূর্য আসে বা যে কোনো তারা, সূর্য বলে কথা নেই, একটা ঘুরন্ত ম্যাটেরিয়াল, জ্বলন্ত এবং ঘুরন্ত। সে তখন কি করছে, সে বাইরের থেকে আরো ম্যাটেরিয়াল নিয়ে, যে ছোট ছোট ধুলাবালি বলতে পারি, সেই ধুলাবালিগুলো সে আরো কনসেন্ট্রেট করছে, আরো টানছে, আরো কনসেন্ট্রেট করছে। চারটির মতো সে ঘুরছে, কনসেন্ট্রেট করছে। মাঝখানটা একেবারে সাংঘাতিকভাবে চলে উঠছে এবং সেখানে হাইড্রোজেন বোমা শুরু হয়ে গেছে। আর তার বাইরের দিকটা কি? বাইরের দিকটা কিন্তু অত গরম না, ওখানে কোনো হাইড্রোজেন বোমা নেই, সেখানেও ধুলা জমছে। এই ধুলাগুলো জমে জমে ছোট ছোট নুড়ি পাথরের মতো হচ্ছে। নুড়ি পাথরগুলো পরস্পরের কাছে এলে তাদেরও মাধ্যাকর্ষণ হচ্ছে, তারা জমে জমে ছোট নুড়ি পাথর বড় নুড়ি পাথর হচ্ছে, বড় নুড়ি পাথর আরো বড় হচ্ছে, তারপর আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। হতে হতে এক সময় এমন একটা সিচুয়েশন দাঁড়ালো, সেটা একটা গ্রহ আর বড় হতে পারছে না, কারণ ম্যাটেরিয়ালের অভাব আছে, আর বড় হলে ভেঙেও যাচ্ছে। কাজেই যেটা নুড়ি পাথরের মতো শুরু হয়েছিল, একটার সাথে একটা লেগে লেগে ওটা হয়ে গেল। তার মানে আমাদের সূর্য যখন এরকম সৃষ্টি হচ্ছে, এই ঘূর্ণনের মধ্যেই তার কেন্দ্র থেকে একটু দূরে বৃহস্পতি একটা গ্রহ, শনি একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, কোনোটা কাছে কোনোটা দূরে, বিভিন্ন সাইজের গ্রহ। তার মানে সূর্যের জন্ম আর এই গ্রহগুলোর জন্ম কিভাবে? পরস্পর এই মণি পাথরের মতো সংলগ্ন হয়ে। কিন্তু গ্রহগুলো এত বড় না যে কেন্দ্রের মধ্যে জিনিসের ভরে কনসেন্ট্রেট করে জ্বলে উঠবে, এরকম বড় না। এগুলো ছোট ছোট আকার, কাজে এগুলো তারা হয়নি। এগুলো ওই সাইজে গেছে, ওর মধ্যে কোনো হাইড্রোজেন বোমার জন্ম হয়নি। সূর্যের মধ্যে আছে, গ্রহের মধ্যে নেই। কিন্তু গ্রহকে 9টাই হয়েছিল, অনেক, সবগুলোকে আমরা গ্রহ বলিও না, অনেকগুলো ভাঙা চোরা, অনেকগুলো নুড়ি পাথরেই আছে, অনেকগুলো হয়তো ঢাকা শহরের সাইজের, অনেকগুলো হয়তো বাংলাদেশের সাইজের আছে। এগুলোকে আমরা
গ্রহ আর বলি না। এত ছোট জিনিসকে আমরা গ্রহ বলি না। এগুলোর কোনোটাকে বলি উল্কা, কোনোটাকে বলি ধূমকেতু, এইসব নানান নামে আমরা বলি। আর এগুলো কোনোটা নিয়ম মেনে আমাদের মতোই ঘুরছে, আর কোনোটা অক্ষচ্যুত হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এতিমের মতো। আর কখনো কখনো পৃথিবীর সামনে পড়লে পৃথিবীর টানে পৃথিবীর মধ্যে এসে পড়ে, তখন আমরা দেখি একটা উল্কা এসে পড়েছে। পরে আমরা অবশ্য পাবো কার মাথায় পড়েছে, কার কোন পুকুরে গিয়ে পড়েছে, কার জমির উপর গিয়ে পড়েছে, কার বিল্ডিং এর উপর গিয়ে পড়েছে, পাওয়া যায় না, বনের উপর গিয়ে পড়েছে। এই জিনিসটা আমরা এখন আমাদের গ্রহের কথা একটু বলি। গতকাল আমরা পুরো বিশ্বের কথা বলেছিলাম, মহাবিশ্বের কথা বলেছিলাম। আমাদের নিজের গ্রহে একটু আসি। গ্রহের জন্মটা তো একটু দেখলাম। এখন জন্মের পরে আমাদের গ্রহটার অবস্থা কি? আমরা আমাদেরটাই বলি, পৃথিবীর কথা। তাই শৈশব কেমন করে কেটেছে, পৃথিবীর শৈশবটা আমরা কিভাবে দেখি? খুবই দুর্দান্ত শৈশব, খুবই ঝঞ্ঝা সংকুল, ঝড় বৃষ্টির মতো একটা শৈশব। এখন তো পৃথিবী একদম শান্ত, কিন্তু সেদিন যখন জন্ম হয়েছিল আমরা এখন জানি সেই জন্মটা হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে। মহাবিশ্ব 14 বিলিয়ন, আর পৃথিবী 4.5 বিলিয়ন। মানে সূর্য আর পৃথিবী একই সঙ্গে। কেন বলছি এরকম ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ? তার প্রথম কথা হলো ক্রমাগত এই যে ঢিলাগুলো এসে এসে পড়ছে, তখন তো পুরোটা কমপ্লিট হয় না। যতই পড়ছে, আঘাত করছে, গরম হয়ে যাচ্ছে। কাজেই পৃথিবী তখন টালমাটাল একটা লিকুইডের মতো, লিকুইড হয়ে গেছে, অত্যন্ত গরম, অত্যন্ত গরম। আর কি সমান উল্কা। এখন তো কালে ভদ্রে দিয়ে একটা উল্কা পড়ে, তখন কিন্তু পৃথিবীতে সমানে উল্কা পড়ছে। এটা বুঝি কেমন করে জানো? পৃথিবীর জন্মের কিছুদিন পরে চাঁদের জন্ম হয়েছে। পৃথিবীর একটা খণ্ড এবং আর একটা খণ্ড ধাক্কা খেয়ে চাঁদের জন্ম হয়েছে। তাদের পৃথিবীতে যা যা ঘটছে চাঁদেও তাকে তা ঘটেছে। এখন চাঁদের দিকে তাকালে আমরা কি দেখি? কি দেখি? গর্তগুলো দেখি, গর্তগুলো দেখি। গর্তগুলো তো কি কেন হলো? একটা লিকুইড জিনিসের তো গর্ত থাকার কথা, এটা তো স্মুথ হওয়ার। তাহলে এই গর্তগুলো বিশাল বিশাল গর্ত। এটা কোনো আমরা গর্ত বলছি আমাদের দেখতে গর্তের মতো লাগে বলে, আসলে এগুলি সাগরের মতো। তো কেন হলো? উল্কার আঘাত। এই উল্কার আঘাতে কিন্তু যখন নরম ছিল চাঁদ, এই গর্তগুলো ঠিক একই ঘটনা পৃথিবীতে ঘটেছে। অনেক বড় বড় গর্ত হয়েছে। তো আমরা গর্ত বলি না, আমরা বলি মহাসাগর। কারণ পরে এটা পানিতে ভর্তি হয়ে গেছে। কিন্তু এগুলো গর্ত। এই গর্ত কোথা থেকে আসলো? উল্কার ফলে। তার মানে কি পরিমাণ উল্কা এসে পড়েছে। এবং ধূমকেতু আর উল্কার মধ্যে ডিফারেন্স হলো, উল্কার কোনো পক্ষ নাই, ধূমকেতু কিন্তু নিয়ম মেনে ঘুরছে। খুব লম্বা, 75 বছর পরে হেলির ধূমকেতু আসে। একবার এসেছিল কিছুদিন আগে, আরো 75 বছর পরে অনেকের দেখা হবে না, আসবে আবার আসবে। এরকম অনেক ধূমকেতু, হেলিটা তো একটা, আরো অনেক ধূমকেতু আসে। কিন্তু এরকম অনেক অগণিত ধূমকেতু আমাদের গায়ের উপরে এসে পড়ছে, মানে পৃথিবীর গায়ের উপরে এসে পড়ছে। সেটা অবশ্যই খারাপ না, ভালো। আমি একটু পরে দেখবো যে কত ভালো কাজ করেছে। পৃথিবীটা চুম্বক বলে, সে কিন্তু পৃথিবীর গায়ে আসতে দেয় না, সে পৃথিবী থেকে দূরে রাখে, এই চার্জ পার্টিকেলগুলো দূরে রাখে। আমরা যেদিন মঙ্গলে যাব, মঙ্গলে যাওয়ার প্ল্যান হচ্ছে, যাবো ঠিকই, কিন্তু বাইরে যেতে পারবো। অনেক কারণ আছে, বাতাস নেই, সেটাও একটা কারণ, এটাও একটা কারণ। কারণ মঙ্গলের কিন্তু চৌম্বক ক্ষেত্র নাই, কাজে মঙ্গলের গায়ে ওই বিষাক্ত জিনিসগুলো এসে পড়ছে, আমরা বাইরে যেতে পারবো, আমাদেরকে একটা আশ্রয়ের মধ্যে থাকতে হবে। তো পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র আছে, মঙ্গলের নাই, কারণ কি? কারণ হলো যে ওই যে চাপ তাপের ফলে যে ভিতরে লিকুইড, মঙ্গলের মাঝখানে লিকুইডটা নাই, সলিড। কাজে কারেন্ট নাই, চুম্বক নাই, কাজেই আমাদের নিরাপত্তাও নেই। কাজে পৃথিবী এমন একটা জিনিস যে বেশি গরমও না, বেশি ঠান্ডাও না,
নিরাপত্তা বলয়ের মধ্যে আছে, আর কি চান? আর কিছু দরকার আছে? মানে সব দিক থেকে এই যাবতীয় গ্রহের মধ্যে এক সৌভাগ্যবান গ্রহ যেন আমাদের জন্যই তৈরি হয়েছিল, একদম খাপের খাপ, প্রাণের জন্য এটা তৈরি হয়েছে। সেজন্য আমি একটা বই লিখেছিলাম, তার নাম দিয়েছি পৃথিবী ও প্রাণ। এবং সেটা এই নাম দেওয়ার কারণ হলো যে পৃথিবী এবং প্রাণ মনে হয় হাত এবং গ্লাভস, গ্লাভস যেরকম হাতের মাপে মাপে তৈরি, পৃথিবীটাও যেন প্রাণের জন্য মাপে মাপে তৈরি, আর প্রাণটাও যেন পৃথিবীর জন্য মাপে মাপে তৈরি। কারণ প্রাণ যদি পৃথিবীতে না আসতো তাহলে পৃথিবী এরকম হতো না, পৃথিবী আবার সেই রুক্ষ মরুভূমি হয়ে যেত। প্রাণ পৃথিবীকে গড়েছে, পৃথিবী প্রাণকে গড়েছে, এই জন্য পৃথিবী ও প্রাণ পরস্পরকে গড়ে দিয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে এই এত বড় মহাবিশ্বে এই গ্রহটা কিভাবে এরকম পরস্পর প্রাণের সঙ্গে খাপ খেলে। বাই দ্য ওয়ে, পৃথিবীর বয়স বলেছিলাম একটু আগে 4.5 বিলিয়ন, 4.5 কোটি আগে 4.5 বিলিয়ন বছর। আর প্রাণের বয়স প্রায় কাছাকাছি 4 বিলিয়ন। দেখেন, প্রাণ ছাড়া পৃথিবী খুব বেশি দিন ছিল না, পৃথিবী সবসময় প্রাণ নিয়েই ছিল, প্রাণ নিয়েই ছিল। প্রাণ হলো 4 বিলিয়ন আর পৃথিবী হলো 4.5 বিলিয়ন। মাত্র 1/2 বিলিয়ন বছর পৃথিবী প্রাণহীন ছিল। প্রথম শৈশব, সেই শৈশবটা তার প্রাণ ছাড়া। মানুষ কিরকম মানুষ? ভেরি গুড কোয়েশ্চেন, কিন্তু আমি কোয়েশ্চেনটাকে ফেরত দেবো, কারণ আপনি কিরকম মানুষ চান? আধুনিক মানুষ, মানে হোমো স্যাপিয়েন্স, আমাদের মতো 1.5 থেকে 2 লাখ বছর। আচ্ছা, এই প্রসঙ্গে আপনি একটা সুন্দর ইয়ে তুলেছেন, কারণ আসলে এত বড় স্টোরি কোন দিক থেকে কোন দিক বলবো কোনো ঠিক থাকে না। তো আমার মনে হয় পরবর্তীকালের জন্য সুবিধা হবে, আপনাদের চিন্তার জন্য সুবিধা হবে। আমরা এক নজরে মহাবিশ্বের ইতিহাস এক দৌড়ে বলে ফেলি একটা উপমার মাধ্যমে। উপমাটা হলো এইভাবে, এটা একটু খেয়াল করলে আপনাদেরও মনে থাকবে, আপনারা সেটা রিপিট করতে পারবেন সবসময় এবং মনে মনে। এই যে বলেছি বিগ ব্যাং এর মুহূর্তটা, রাইট? বিগ ব্যাং এর মুহূর্তটা মনে করেন 1 জানুয়ারি আমাদের ক্যালেন্ডারে 1 জানুয়ারি একেবারে সূর্যোদয়ের সময় বিগ ব্যাংটা হয়েছে, ওই ভোরে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, জুলাই মাসে 7 দিন, মানে 7 মাস 7 দিন পরে আমরা আজকে এখানে বসেছি, বর্তমান। তার মানে 14 বিলিয়ন বছরকে আমি 7 মাস 7 দিনে নিয়ে আসলাম, ঠিক আছে? মানে ছোট করে নিলাম, চিন্তা শক্তি ছোট করে নিলাম। তার 1 জানুয়ারি হলো মহাবিশ্বের সৃষ্টি। তাহলে 2 মাস পরে, এর 2 মাস পরে পৃথিবীর সৃষ্টি। 2 মাস পরে মানে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে, মার্চের 7 তারিখের দিকে পৃথিবী এবং সূর্যের সৃষ্টি। আর তার কিছুদিন পরে প্রাণের সৃষ্টি। তারপর মাত্র 8 দিন আগে, আজকে থেকে 8 দিন আগে, মানে আমাদের বড় প্রাণ যেগুলো ফসিল আছে, যেগুলো সম্বন্ধে আমরা জানি, অনেক কথা বলতে পারি, এইরকম খুব ভালো এভিডেন্স আছে মাত্র 8 দিন আগে। তার মানে গত 5 মাস ধরে প্রাণ আছে, তার মধ্যে আমাদের
বড় বড় প্রাণগুলো আমরা পাচ্ছি 8 দিন আগে। আচ্ছা, আর একদিন আগে মানে আজকে থেকে একদিন আগে গতকাল যেটা হয়েছে, আজকে থেকে একদিন আগে আমাদের এক একদিন মানে হলো 6.5 কোটি বছর। এক একদিন মানে হলো 6.5 কোটি বছর। তাহলে গতকাল যেটা হয়েছে সেটা হলো ডাইনোসররা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গতকাল 2 দিন আগে ডাইনোসর এবং স্তন্যপায়ী এই 2 ধরনের প্রাণী বিকশিত হয়েছে 2 দিন আগে। কিন্তু তার একদিন পরে না 3 দিন আগে ডাইনোসর এবং স্তন্যপায়ী বিকশিত হয়েছে। স্তন্যপায়ীগুলো খুব ছোট ছোট গর্তের মধ্যে থাকে, আর ডাইনোসররা বিশাল, দেখেছি আমরা, ছবি দেখেছি জুরাসিক পিরিয়ড, তখন বিরাট 3 দিন আগে হয়েছে। আর একদিন আগে হঠাৎ একটা উল্কা এসে পড়লো, তার মানে 6.5 কোটি বছর আগে একটা বিরাট উল্কা। সেই উল্কাপাতের ফলে এই ঘটনাগুলো ঘটলো, যেটা আমরা ক্যাটি ইভেন্ট বলে পরিচিত। সেই ইভেন্টে সারা দুনিয়ার সব ডাইনোসর অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল। স্তন্যপায়ী রয়ে গেল, কারণ তারা ছোট এবং গর্তের মধ্যে থাকে, কিন্তু টাইপের স্তন্যপায়ী, ডাইনোসরের মতো এখন বিশাল, তারা বেঁচে গেল একদিন আগে। যেহেতু বড় সাহেব চলে গেছে, এখন ছোট সাহেব গুরুত্ব পেয়ে গেল। তারাই পৃথিবীর দখল নিয়ে নিল, স্তন্যপায়ীরা। এবং তারা গতকাল তারা ফুলে ফেপে বিশাল বিশাল হাতির মতো, ম্যামথের মতো, এই মতো সেই মতো তারা দখল করছে। এটা গতকালের ঘটনা। গতকাল বিকেলের দিকে তাদের একটা, ওই স্তন্যপায়ীদের একটা গ্রুপ, এরা ছোটখাটো, তেমন পাত্তা দেওয়ার মতো না, কিন্তু একটা ডিফারেন্স আছে তাদের মাথাটা একটু বড়। তাদেরকে আমরা প্রাইমেট বা বানর বলি। তারা ডেভেলপ করেছে গতকাল 4 দিন, এবং তাদের মধ্যে কোনোটা আবার পরে বড় হয়েছে, তাদের এইট বলা। তারা ডেভেলপ করে তারা অনেক এর চেয়েও বড় হয়েছে। এবং গতকাল রাত 10টার সময় তাদের মধ্যে একজন বা একাধিক, যাই হোক, তাদের কি খেয়াল হয়েছে, তারা 4 পায়ে না হেঁটে 2 পায়ে হাঁটা শুরু করছে। তাদের একজনকে পাওয়া গেছে পরে পরবর্তীকালে 1962 দিকে কেনিয়াতে, তার নাম লুসি। তো ওই দল এরকম আছে, সেটা গতকাল রাত 10টার সময়। রাত 10টার পর থেকে এই দলটা ক্রমাগত বেশি বুদ্ধিমান হয়েছে, নানান গ্রুপস আসছে, যাদেরকে আমরা, লুসিকে বলতাম আফারান্সিস, তার গ্রামের নাম আফার, এই কেনিয়ার একটা গ্রাম, সেখানে তার জন্ম, লুসির জন্ম। তো লুসি ছিল আফারান্সিস। তারপর লুসি গোষ্ঠী পরে ওদেরকে বললাম হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস, তারপরে এরকম হোমো নিয়ান্ডারটালিস। এগুলো কিন্তু রাত 10টার পরে শুরু হয়ে গেছে। 12টা বাজার 10 মিনিট আগে ওদের মধ্যে আরেকটা গোষ্ঠী, তার নাম হলো হোমো স্যাপিয়েন্স। ঠিক 10 মিনিট আগে, 12টার সময় আমরা গেলাম। এখন স্কেলটা পাওয়া গেল। প্রাণ এসেছে 2 মাস আগে, বড় প্রাণ এসছে 8 দিন আগে, এর আগে ব্যাকটেরিয়া ছোটখাটো 1 সেল, বড় প্রাণ এসছে 8 দিন আগে। 3 দিন আগে ডাইনোসর এবং স্তন্যপায়ী এসছে। আধা দিন আগে মানব জাতীয়রা আসছে। কয়েক ঘন্টা আগে এই এসছে। 2 ঘন্টা আগে লুসি এসছে। 10 মিনিট আগে হোমো স্যাপিয়েন্স আমরা এসেছি। তার মানে 7 মাস 7 দিনের মহাবিশ্বের বয়সের ভিতরে আমাদের বয়স 10 বছর। এটা একটা উপমা, খুবই পপুলার উপমা, কারণ আমরা এই কুটি টুটি এগুলো হিসাব রাখা বড় মুশকিল। আমরা একদিনের হিসেব আমাদের ক্যালেন্ডারের হিসাবে এটাকে শুনতে হবে। এটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমরা স্কেলটা বুঝতে পারি, টাইমের স্কেল। মানুষ যে কত সাম্প্রতিক 10 মিনিট, মাত্র 10 মিনিট বয়স মানুষ।
যেখানে 8 এর বয়স প্রায় বেশ কয়েক ঘন্টা, 8-10 ঘন্টা বয়স, 8 এর বয়স। সেই 10 মিনিট মানে হলো প্রায় 2 লাখ বছর। ইউর আনসার, 2 লাখ বছর। এবং হোমো স্যাপিয়েন্স মানে অলমোস্ট আমাদের সব ফ্যাকাল্টিগুলো আছে, চেহারা সুরত সব একই মোটামুটি। তবে তারপরেও মানুষ ডেভেলপ করেছে। হোমো স্যাপিয়েন্স আসার পর হোমো স্যাপিয়েন্সের কালচার ল্যাঙ্গুয়েজ এগুলো আরো পরে এসেছে। এনিওয়ে, তো আমার যেটা বক্তব্য ছিল যে এই প্রাণ আর পৃথিবী পরস্পরকে কিভাবে হেল্প করেছে, তো ওটা বলেই আমি আপনাদের থেকে নিয়ন্ত্রণ আপনাদের হাতে দিয়ে দেবো। সেটা হলো প্রাণের অবস্থা দেখেন। প্রথম প্রাণ, আমরা এভলিউশন থিওরিতে হচ্ছে প্রাণ থেকে প্রাণ আসে, এটা সায়েন্স একবারে শিওর যে অপ্রাণ থেকে প্রাণ আসে, প্রাণ থেকে প্রাণ আসে, ঠিক আছে। কিন্তু আদি প্রাণ তো, তার আগে তো প্রাণ ছিল না, তাহলে আদি প্রাণ কি করে আসে, প্রথম প্রাণটা কি করে আসে? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এটা এখনো একটু থিওরি, একাধিক থিওরি আছে। প্রধান দুটা থিওরি একটু বলি, কারণ এটা অনেকে একটা থিওরি হলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং সেটা অজৈব জিনিস থেকে সৃষ্টি হয়েছে। ডিএনএ, আরো সঠিকভাবে বললে আরএনএ হিসাবে, ডিএনএ জাতবাহী হলো আরএনএ। ডিএনএ তে দুইটা সূত্র থাকে, আরএনএ তে একটা সূত্র। ওই একটা সুতা কেমনে, এটা কতগুলো এক্সপেরিমেন্টে প্রমাণ হয়েছে যে পৃথিবীর শৈশবে যেরকম অবস্থা ছিল, ঝড় ঝঞ্ঝা, উষ্ণ, বৃষ্টি এবং প্রচুর বজ্রপাত এবং লাইটনিং, ঠিক ওরকম সিচুয়েশন ক্রিয়েট করে পৃথিবীর ম্যাটেরিয়াল গুলো ওখানে দিয়ে, মিলার্স এক্সপেরিমেন্ট বলে এটা 1950 দিকে করা হয়েছে, দিয়ে দেখা গেছে ভিতরে বৈদ্যুতিক স্পার্ক লাইটনিং এর মতো বয়েল পানি, উতাল পাতাল। পৃথিবীতে তখন খুব উতাল পাতালের একটা কারণ হলো চাঁদ খুব কাছে ছিল, চাঁদ এত ডুবে যায়, ফলে জোয়ার যেটা হতো সেটা অনেক বড় জোয়ার হতো, কাজে দিনের মধ্যে অনেক পানি উঠতো, আবার ভাটার সময় সেই পানি নেবে, কাজে পৃথিবীর পানির উতাল পাতালের মধ্যে ছিল এবং বয়েলিং ওয়াটার, উষ্ণ পানি, সেই রকম জিনিস সৃষ্টি করে দেখা গেছে প্রাণের অনেক উপাদান কিন্তু ওই ফ্লাস্কের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। ঠিক প্রাণ না, কিন্তু প্রাণের উপাদান, প্রোটিন যেমন ডিএনএ টাইপের জিনিস এবং খুব এসেনশিয়াল কতগুলো উপাদান। এর থেকে এই থিওরিটা জোর পেয়েছে যে বোধহয় অ্যাক্সিডেন্টালি এইসব জিনিস থেকে, উপাদানগুলোর থেকে আরএনএ তৈরি হয়ে গেছে। একবার যখন আরএনএ তৈরি হয়ে গেছিল, তার রেপ্লিকা শুরু হয়ে গেছে। এটা একটা থিওরি যেটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। ওইখানে আরেক সৌভাগ্য নাও হতে পারতো, না হলে আমরা প্রাণহীনই থাকতাম, মানে পৃথিবীটা প্রাণহীন থাকতো। আরেকটা থিওরি, রাইভাল থিওরি হলো প্রাণ আসছে বাইরে থেকে, স্পেস থেকে। স্পেস মানে এলিয়েনে ধূমকেতু এনেছে, ধূমকেতু। কারণ এখন ধূমকেতু, আমরা ধূমকেতুতে গেছি, আমাদের জিনিস গেছে, এখন ধূমকেতু আমরা কেটে দেখেছি ধূমকেতুর মধ্যে কি আছে। আর ধূমকেতু এখানে যেগুলো এসে পড়ছে সেগুলো অ্যাকচুয়াল ধূমকেতু যখন স্পেসে, সেখানেও আমরা দেখেছি। এই 3-4 বছর আগে ধূমকেতুতে গিয়ে নেমেছে আমাদের একটা স্পেস ক্রাফট। ধূমকেতুর মধ্যে পানি আছে, বরফ, সলিড বরফ। ধূমকেতুর মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন, ড্রাই আইস আছে। ধূমকেতুর মধ্যে এমন সব জিনিস আছে যেগুলো প্রাণের জন্য খুব এসেনশিয়াল। তো সেগুলো ধূমকেতু পেল কোথায়? তার মানে তারার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো ছিল। তো এই থিওরি বলে প্রাণ আসলে ওখানে সৃষ্টি হয়েছে, আর ধূমকেতু বহন করে এটা আমাদের এখানে ফেলছে, পৃথিবীতে এনে ফেলছে। আর পানি কোথেকে আসলো? অধিকাংশ পানি ধূমকেতু আছে, এত পানি আমাদের ছিল। এগুলো শৈশবে ধূমকেতু এনেছে। তো কাজেই এটাকে বলে পারমা স্পেস, পারমা বায়োপারমা, এরকম একটা নাম বলে, যে স্পেস থেকে প্রাণের জন্য। এই দুইটা থিওরি আছে, দুইটা এখনো সমানে। তো
এটা হলো ফার্স্ট প্রাণ। তো ওয়ান্স দ্য ফার্স্ট লাইফ ইজ দেয়ার, তারপর তো এটা শুরু, এবং তার বয়স হচ্ছে 4 বিলিয়ন বছর। প্রথম দিকে একবারই ব্যাকটেরিয়ার মতো, দেন দে ডেভেলপ ইনটু মোর অ্যান্ড মোর কমপ্লেক্স থিংস। কিন্তু এখানে একটা কথা, প্রথম প্রাণের পরে পরেই কিছুদিন পরে এই যে এটাকে বলে আলগি, শ্যাওলার মতো জিনিস, আলগি, এটা উদ্ভিদ না, এটাও প্রাণী, কিন্তু আলগি, এটা ব্লু গ্রিন আলগি। যারা বটানি উদ্ভিদ বিদ্যার একটু আইডিয়া আছে তারা বলতে পারে। এই আলগি তখন পৃথিবীতে ছিল কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ছিল না। আর অক্সিজেন না থাকাতে প্রাণকে হলো সেই প্রাণ বাইরের প্রাণ না, সেটা পানির ভিতরের প্রাণ। এটা জানেন তো, প্রাণ কিন্তু দীর্ঘকাল পানির মধ্যে ছিল, বাইরে এসছে রিসেন্ট, প্রাণ ভিতরে ছিল। কারণ কি? কারণ হলো সূর্যের আল্ট্রাভায়োলেট সহ্য করতে পারলো, সহ্য পরে কেন করতে পারলো? কারণ ওই যে আলজি, তারা কিন্তু গ্রহণ করতো কার্বন ডাইঅক্সাইড, ছাড়তো হলো উদ্ভিদের মতো অক্সিজেন। তো কাজেই অক্সিজেন সৃষ্টি হলো, এবং সেই অক্সিজেনের একটা অংশ ওজন হলো। সেই ওজন কিন্তু আল্ট্রাভায়োলেটকে বাধা দেয়, এখন দেয়। যখন থেকে বাধা দিচ্ছে তখন থেকে কিছু কিছু প্রাণী, যেমন যারা উভচর, তারা পানির থেকে বের হয়ে মাটিতে আসতে পারে, সেই থেকে স্তর। কাজে প্রাণের যে গতি প্রকৃতি, সেটাও একটা বিচিত্র, সেটা আপনারা যদি কথা তোলেন আমরা আসতে পারি, সেটা একটা বিষয় আছে। প্রাণ কি করে ভেতর থেকে বের হলো? আগের প্রাণ কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাঁচত, এখনকার প্রাণ অক্সিজেন নিয়ে বাঁচে। এখন বাইরে অক্সিজেন আছে, আগে কিন্তু অক্সিজেন ছিল না। তো যেদিকে গেছে আগে, তারপর এক সময় উদ্ভিদ হলো। উদ্ভিদ কিন্তু সব ছিল অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক, কিন্তু সপুষ্পক উদ্ভিদ ফ্লাওয়ারিং যেটা, সেটা এসছে অনেক পরে, ডাইনোসরদের সময়। এবং তাদের সাথে ডাইনোসরের একটা সম্পর্ক আছে, ফ্লাওয়ার। এবং অনেকে বলে যে, অনেক একটা থিওরি হলো ফ্লাওয়ারিং উদ্ভিদ এসে এত উদ্ভিদ হলো যে ডাইনোসর গুলোকে এত বড় বড় করার পিছনে এটার একটা অবদান আছে। তাহলে পৃথিবীতে কি হচ্ছে আর প্রাণের কি হচ্ছে, এই দুইটা কিন্তু একদম হাত ধরাধরি করে, হাত ধরাধরি। আমরা মহাবিশ্ব প্রাণ একটা বড় বড় ক্যানভাস আছে। সিভিলাইজেশন আর সায়েন্স এক জিনিস না, সিভিলাইজেশন হচ্ছে হিস্ট্রি। তো কাজে হিউম্যান সিভিলাইজেশন নিশ্চয়ই সায়েন্সের কিছু কিছু অবদান আছে, কিন্তু এটা 2 লাখ বছর পরে পরে একটা সিভিলাইজেশন আসবে, এরকম ইতিহাস জিনিসটা ওরকম মাপা জিনিস না, সায়েন্সের মতো না, বা সেরকম এটা কোনো সায়েন্টিফিক থিওরি হতে পারে না। সিভিলাইজেশন আমরা যদি বলি যে অন্য কিছু বলি, যে নতুন স্পেসিস আসবে বা স্পেসিস ধ্বংস হবে, সেগুলো আলাদা হতে পারে, কিন্তু সিভিলাইজেশন অন্য জিনিস, সিভিলাইজেশন অন্য জিনিস। কারণ 2 লাখ বছর পরে আমরা সিভিলাইজেশন বলি মানুষের অর্থ, তাই না? মানুষের বয়সে দিলাম, 2 লাখ বছর পরে বলে সিভিলাইজেশন। কারণ আমরা যে অর্থে সিভিলাইজেশন বলি, সেটা প্রথম এসেছে, মানে ইতিহাসে যদি আমরা সিভিলাইজেশন বলি, প্রথম সিভিলাইজেশনটা আসছে 17,000 বছর আগে, এক ধরনের সিভিলাইজেশন। সেটা কি? সেটা হলো কালচার এসেছে। সেটা কি করে বুঝলাম? কালচার এসেছে কি করে বুঝলাম? সেটা হলো হঠাৎ আমরা দেখলাম আর্কিওলজি থেকে এমন সব জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে। এর আগে আমরা পেয়েছি আর্কিওলজিক্যাল জিনিস, সেগুলো সব বাঁচার সাথে সম্পর্কিত, অস্ত্র, হাতিয়ার, যেগুলো না হলে আমরা বাঁচতে পারি, কাটাকুটির জিনিস, খাওয়ার জন্য কাটতে হবে, হান্টিং করতে হবে। 70,000 বছর থেকে আমরা হঠাৎ অদ্ভুত কতগুলো জিনিস পেতে আরম্ভ করলাম আফ্রিকাতে। মানুষ তো আফ্রিকাতে ছিল তখন পর্যন্ত, মানুষ আফ্রিকাতে, আফ্রিকার বাইরে মানুষ ছিল, মানুষের জন্ম আফ্রিকাতে। সেগুলো কি? সেগুলো হলো পেইন্টিং, মাথা নেই, বার্তা নেই, পাথরের উপর আঁকি বুকি দেখা যায়, বুঝাও যায় না কি আছে, কোনোটা বুঝাও যায় না। তারপর দেখা যায় অলঙ্কার, এই যে ছোট ছোট শামুক ছিদ্র করে করেছে, কষ্ট হয়েছে এগুলো বানাতে,
ছিদ্র করে করে ছিদ্র করে মালার মতো বানিয়েছে, তার মানে সে গলায় পড়বে। এটাকে বাঁচার জন্য দরকার, মোটেও দরকার না। তারপর নানান রকম প্যাটার্ন, তারপর রং, গুঁড়া করে রং বানানো গায়ে মাখার জন্য, প্রসাধন, এগুলো দেখে মনে হলো তাদের আরেকটা চাপটা শুরু হয়েছে। তারা এখন বেদরকারি জিনিস করে, তারা একজন একজনকে ইমপ্রেস করার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে। তো সৌন্দর্যের পূজা করে বা এক ধরনের কাউকে শক্তিমান মনে করে তার পূজা করে, এইসব নানান জিনিস এসেছে। সেটা এক ধরনের আমরা সিভিলাইজেশন, কালচারাল সিভিলাইজেশন, ফার্স্ট কালচারাল সিভিলাইজেশন। তারপর আরেকটা সিভিলাইজেশন পরবর্তীকালে অনেক পরে, যেটা ইউরোপের দিকে বা মিডল ইস্টে, সেটা আজ থেকে ওটা ছিল ৭০-৭৫ হাজার বছর আগে, আর এটা ২০-৩০ হাজার বছর। সেখানে আরো ইলাবোরেট পেন্টিং, আরো ইলাবোরেট অস্ত্র, আরো ইলাবোরেট মানে এত স্ট্যাচুগুলো এত সুন্দর যে অবাক হয়ে যেতে। সে এত কষ্ট করে ছোট্ট পাথর দিয়ে কেটে, এবং অ্যাবস্ট্রাক্ট আর্ট, সে মহিলার স্ট্যাচুয়েট বানিয়েছে, কিন্তু সবকিছু এক্সাজারেট করে। তাকে বলা হয় ভেনাস, কারণ সে মাতৃত্বকে এক্সাজারেট করেছে। নিশ্চয়ই সে মাতৃত্বের চাইতো বা মনে মনে পূজা করতো বা কিছু করতো, সেজন্য সে ওভাবে। আমরা আজকাল আমরা অ্যাবস্ট্রাক্ট আর্ট যা বলি, সেটা একটা নতুন ডাইমেনশন দিল। তো এই হোমো স্যাপিয়েন্স এভাবে নিজের কালচারটা সৃষ্টি করেছে। তার সাথে দৈহিক এভলিউশনের কোনো সম্পর্ক ওটা আলাদা জিনিস। তারপর আরেকটা সিভিলাইজেশন ৫,০০০ বছর আগে যখন মানুষ লিখতে পারে, তখন থেকে বই পাচ্ছি, আমরা রেকর্ড পাচ্ছি, যেটা মেসোপটেমিয়া, ইরাকে ইউনিফর্ম কাদার মধ্যে সিল মেরে মেরে তারা, এবং তারা যেমন ওগুলোকে বলতে ট্যাবলেট, যে আমরা যে আইফোনকে বলি ট্যাবলেট, ওই ট্যাবলেট শব্দটা ওখান থেকে আসছে, কাদার ট্যাবলেট। এই যে পাটলিপুরের যেরকম পাটা, এই পাটলিপুরের পাটার কথা, তো সেখানে তারা সিল মেরে মেরে সব এরকম আপনার ৯০০টা পাটা পাওয়া গেছে ট্যাবলেট এক জায়গায় ইরাকে, সবকিছু শুক্র গ্রহকে নিয়ে। মানে কয়েক বছর ধরে সে প্রত্যেক রাতে শুক্র গ্রহকে অবজার্ভ করেছে, কোথায় ওঠে, কি হয়, শুক্র গ্রহ কোন কোণা থেকে তার অ্যাঙ্গেল মাপা ইত্যাদি। অ্যাস্ট্রোনমিক্যাল ৪,০০০ বছর আগে এই পাঠার মধ্যে সে লিখে গেছে। তার মানে তারা সায়েন্স করেছে এবং রেকর্ড করেছে। এটা সাইন্টিফিক জার্নালের মতো, কিন্তু সব কাদার মধ্যে লাগা। তার মানে এটা তো আমাদের সিভিলাইজেশনের মতোই, শুধু আমরা কাগজে লিখি, তারা কাদায় লিখছে। এই তো ডিফারেন্স। শুক্র গ্রহ দেখছে, সে অ্যাস্ট্রোনমার মানুষ, অ্যাস্ট্রোনমি করেছে। ওটা হিউম্যান কোয়ালিটির মধ্যে পড়ে। তবে তার ভিতরেও একটা সুন্দর সায়েন্স আছে, সেটা বলি, ভেরি ইন্টারেস্টিং। আমরা আরেকদিন এভলিউশন নিয়ে হয়তো কথা বলবো, এটা একটা বিরাট চ্যাপ্টার, বিরাট জিনিস। কিন্তু এভলিউশনের মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা এভলিউশনের অংশ। এটা হলো এভলিউশন বলে নেচার সিলেকশন, মানে যেটা ধরেন আপনি প্রকৃতির সাথে খাওয়াইতে পারলে বাঁচবেন, সেটাই চলবে, স্টেজ হবে। তারই একটা ব্রাঞ্চ হলো সেক্সুয়াল সিলেকশন। তার মানে প্রাণী যখন তার পার্টনার নির্বাচন করে, সে কিন্তু মানে কতগুলো তার বায়াস আছে। যেমন ময়ূরের বায়াস আছে, মহিলা ময়ূরের বিহ্যান, তার বায়াস আছে ময়ূরটা যেন কালারফুল হয় এবং তার পেখম থাকে, সেটা পুরুষ ময়ূর। এটা সব বার্ডের মধ্যে বিশেষ করে দেখা যায়। এই যে ময়ূর এরকম হয়েছে, এটা থিওরি, এটা ডারউইনেরই থিওরি, যে ময়ূর এরকম হওয়ার পিছনে কিন্তু ময়ূরের কোনো হাত নেই, হাত হলো ময়ূরীর হাত। আর ময়ূরীরাও লোক পছন্দ করেছে বলে তারা ওইগুলোই টিকেছে এবং ওইগুলোরই সন্তান হয়েছে। কাজে ময়ূর আজকে কুকিল কেন গান গায়? সব পুরুষ কুকিল গান গায়, কারণ কি স্ত্রী কুকুর ওটা পছন্দ করেছে। কাজেই যারা গান গেয়েছে তাদেরই সন্তান হয়েছে, কাজে সব কুকুর গান গায় পুরুষ। এখন মানুষের মধ্যে এসে এটা কি হয়েছে? মানুষের মধ্যে কালচার সৃষ্টি হয়েছে, সেক্সুয়াল সিলেকশন। এবং কালচারের পিছনে বিভিন্ন কারণের মধ্যে এখন সবচেয়ে বড় কারণ হলো এভলিউশন, সেক্সুয়াল সিলেকশন, যে মানুষের পার্টনার বোথ ওয়েজ,
তারা তাদের পার্টনারের মধ্যে এই কালচারটা দেখতে চেয়েছে, মানে মিউজিক সেন্স দেখতে চেয়েছে, হিউমার দেখতে চেয়েছে, হ্যাঁ, আর্টিস্টিক সেন্স দেখতে চেয়েছে। কাজেই যার আর্টিস্টিক সেন্স নাই সে পার্টনার পায় নাই, কাজে তার সন্তান হয় নাই, কাজে ওটার মানুষের মধ্যে নাই। এখন সব মানুষই আর্টিস্টিক সেন্স আছে। এটা এখানে এসে কালচার কিন্তু একভাবে এভলিউশন থিওরির সঙ্গে মিল খাচ্ছে। এটা খুবই রিসেন্ট থিওরি। এই যে মানুষ হয়েছে সেক্সুয়াল সিলেকশন, মানে পার্টনারের পছন্দের কারণে। অনেকে বলে বা একটা থিওরি আছে যে আমরা হয়তো এভলিউশনকে শেষ করে দিতে পারছি না, আমরা তার বায়োলজির উপর হাত দিতে পারি না, কিন্তু আমরা এভলিউশনকে দমন করেছি। কিভাবে আমরা বলি কিভাবে এভলিউশনকে দমন করেছি? আমাদের টেকনোলজি। এই যে আগেকার যে স্পেসিস গুলো চেঞ্জ হয়েছে কেন? প্রকৃতির চাপেই তো চেঞ্জ হয়েছে, তাই না? প্রকৃতির চাপে তারা চেঞ্জ হয়েছে। আমরা তো প্রকৃতির কোনো চাপ গায়ে রাখতে দিচ্ছি না, কারণ প্রকৃতি বলে যে আমি খুব গরম করে দিলাম, আমি এয়ার কন্ডিশনে বসে থাকবো, আমার গায়ে ধরে লাগছে না। প্রকৃতি বলে যে তুমি মরুভূমিতে টিকবে না, আমি মরুভূমিতে প্যালেস বানাইয়া দিব্যি ওখানে। কাজে এক ধরনের প্রাকৃতিক চাপটা হোমো স্যাপিয়েন্স তার টেকনোলজির বলে নিজের থেকে দূরে রাখছে। ফলে যেই চাপে সে ইভলভ করার কথা সে হয়তো ইভলভ না করতে পারে, বা করলেও খুব স্লোলি করবে। কিন্তু যেহেতু এটা ভবিষ্যতের কথা বলা মুশকিল, আমরা ইভলভ করছি কিনা, বা তবে যেই টাইম আমরা পেয়েছি এই টাইমে বেশি কিছু বলা যায় না। একটা অতি ছোট 1.5 লাখ বছর কিছু, অন্যগুলো বলতে পারছি। একটা তেলাপোকা কিভাবে ইভলভ করলো এটা বলতে পারছি, তার কারণে তেলাপোকার বয়স হয়ে গেছে প্রায় 10-12 মিলিয়ন বছর, অনেকদিন বেঁচে আছে, এইভাবেই আছে 10-12 মিলিয়ন। তেলাপোকার কাছে তো আমাদের বয়স কিছু না, কিছু